আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনের এবং প্রিয় দেশবাসী। আপনারা জানেন যে আজকে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন হয়েছে। 9,38,000 কোটি টাকার বাজেট মাননীয় অর্থমন্ত্রী তিনি উপস্থাপন করেছেন। তো এই বাজেটের ইতিবাচক এবং নেতিবাচক দিক উভয়ই রয়েছে। আমরা উভয়টাই পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি এবং অর্থমন্ত্রীর পুরো বক্তব্য আপনারা শুনেছেন। তিনি পুরো বাজেট এবং তার এই সরকারের আর্থিক যে পরিকল্পনা সেটা উপস্থাপন করেছে। আমরা যদি একটু ভালো কথা দিয়ে শুরু করি তাহলে আমাদের একটু স্বস্তির জায়গা হচ্ছে যে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ বেড়েছে। সামাজিক নিরাপত্তা খাতে যেহেতু এই সরকার প্রথম থেকেই নির্বাচনের আগে থেকেই কার্ডের রাজনীতি করে যাচ্ছে, স্বাভাবিকভাবে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যেটা মানুষ কিছুটা উপকার পাবে বলে আমরা মনে করছি। আর নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি দ্রব্যের কর কমানো হয়েছে। তা আমরা আশা করি সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে, যদিও অর্থমন্ত্রীর বক্তব্য আমরা পাইনি যেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে, ব্যবসায়ীরা যদি এটা না মানে তখন কি করবে, কিন্তু যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে দ্রব্যমূল্যের দাম কিছুটা কমে আসার কথা। আমাদেরকে এখন দেখতে হবে সামনে। আমাদের বড় সমালোচনার জায়গাটা হচ্ছে এই বাজেটের, যে এই বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এই পরিমাণ রাজস্ব আদায় করা সরকারের পক্ষে, এই প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না। এবং বাজেটে 2,43,000 কোটি টাকার ঘাটতি রয়েছে। ফলে যদি 6,95,000 কোটি টাকার যেই রাজস্ব সেটা যদি আদায় করতে না পারে, এবং স্বাভাবিকভাবে এটা সরকার পারবে না, তাহলে এই ঘাটতি কিন্তু অনেক বাড়বে এবং সরকারকে তখন কি করতে হবে, অভ্যন্তরীণভাবে ব্যাংকগুলো থেকে এবং বিদেশ থেকে আসলে ঋণ নিতে হবে। এই লক্ষ্যমাত্রা, এই রাজস্ব লক্ষ্যমাত্রা আয় অর্জন করতে হলে রাজস্ব প্রবৃদ্ধির হার অন্তত 42% হতে হবে। এই লক্ষ্যমাত্রা অবাস্তব। দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক রাজস্ব প্রবৃদ্ধি হয়েছিল 27.3%। যদি আগামী অর্থ বছরে সেই সর্বোচ্চ রেকর্ড করা সম্ভব হয়, তাও লক্ষ্যমাত্রার তুলনায় 70,000 কোটি টাকার ঘাটতি থাকবে। ফলে এই ঘাটতি সরকার কিভাবে মিটাবে? অর্থাৎ সরকার খুব সুন্দর সুন্দর কথা বলছে, বাজেট ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দেখাচ্ছে, একইভাবে কিন্তু এটা ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেটও হবে। ঋণগ্রস্ত বাজেট বলা যেতে পারে এটাকে। ফলে সরকার যখন ব্যাংক থেকে আরো ঋণ বাড়াবে, আপনারা জানেন যে ঋণের পরিমাণ 8,12,000 কোটি টাকা পৌঁছেছে, এটা বৈদেশিক ঋণ। আর হচ্ছে অভ্যন্তরীণ ঋণ প্রায় 16 গুণ বেড়েছে। তাহলে আরো যদি ঋণ নেয় ব্যাংক, এই যে দুর্বল ব্যাংকিং খাত, তাহলে আপনার বেসরকারি খাতে যে চাপটা পড়বে, বেসরকারি খাতের থেকে তারা বিনিয়োগ পাবে না, তারা লোন পাবে না এবং কর্মসংস্থান সংকুচিত হবে। আরেকটা যেটা আমরা খুবই অবাক হয়েছি যে পুরো অর্থমন্ত্রীর পুরো বক্তব্য যদি আপনি অ্যানালাইসিস করেন, অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলতেছেন, অর্থনৈতিক অনেক শুনলে মনে হবে অনেক বিপ্লব ঘটে যাচ্ছে, কিন্তু ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক খাতের সংস্কার নিয়ে কোনো ধরনের আলাপ নেই। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে, লুটেরা গোষ্ঠীদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিবে, পাচারকৃত অর্থ সরকার কোন প্রক্রিয়ায় ফেরত আনবে, এইটা ছিল সরকার কিভাবে আয় বৃদ্ধি করতে পারে বা দেশের অর্থ কিভাবে বাড়ানো যেতে পারে, সেটা নিয়ে কিন্তু অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আমরা কিছু পাইনি। ব্যাংকিং খাত কিভাবে তারা সংস্কার করবে, বরং আমরা যে নজিরবিহীন ভাবে ব্যাংকিং খাত দলীয়করণ, রাজনীতিকরণ দেখতেছি। ইসলামী ব্যাংক এটা আমাদের সামনে একটা বড় উদাহরণ, যেটা নিয়ে সংসদে অলরেডি বিতর্ক হয়েছে, আপনারা সবই শুনেছেন। এবং অর্থমন্ত্রী কিন্তু, মাননীয় অর্থমন্ত্রী নির্বাচনী ইস্তিহারে তাদের ছিল, বিএনপি নির্বাচনী ইস্তিহারে, যে তারা আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দিবে না, রাজনৈতিক বিবেচনা করবে না। বাংলাদেশ ব্যাংকেই আমরা সর্বপ্রথম বিতর্কিত সমালোচিত নিয়োগ দেখেছি, দলীয় নিয়োগ দেখেছি। ইসলামী ব্যাংকে এখন আবারও এস আলমের হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। তার মানে ব্যাংকিং খাতের যেই নৈরাজ্যটা ছিল এবং আমানতকারীদের, গ্রাহকদের যে অনাস্থা, সে অনাস্থা কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে। সবাই তাকিয়েছিল সরকারের দিকে যে একটা আস্থার জায়গা তৈরি হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। ইসলামী ব্যাংকের উপর যে অনাস্থা, আমানতকারীদের
যদি অনাস্থা তৈরি হয় এটা কিন্তু পুরো ব্যাংকিং খাতে এই নৈরাজ্যতা তৈরি হবে এবং এটা হচ্ছে। এবং খেলাপি ঋণদের বিরুদ্ধেও এই সরকার কি ব্যবস্থা নেবে এটা আমরা প্রথম অধিবেশনে এই প্রশ্নগুলো এই পয়েন্টগুলো তুলেছিলাম, সেগুলোও অর্থমন্ত্রীর পুরো বক্তব্য আসলে আমরা পাইনি। তো সামগ্রিকভাবে এই বাজেট নিয়ে আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না এবং বিদেশি দেশি ঋণ বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং এই বাজেট বক্তব্য আপনার শুনলে অনেক সুন্দর মনে হবে, কিন্তু এটা আসলে দেশের অর্থনীতির কোনো মৌল পরিবর্তন করতে পারবে না এবং অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার থেকে বিচ্ছিন্ন না। আমরা দেখেছি এই সরকারের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার কমিটমেন্ট, তার অর্জন হচ্ছে শূন্য। তার মানে আপনি যদি দুদক সংস্কার না করেন, আপনি বিচার বিভাগ সংস্কার করতেছেন না, ফলে এই বড় বাজেটের মধ্যে বড় দুর্নীতির যে সুযোগ তৈরি করা হবে সেটাকে আপনি কিভাবে জবাবদিহিতার আওতায় আনবেন, স্বচ্ছতা সুশাসন কিভাবে নিশ্চিত করবেন রাজনৈতিক সংস্কার ছাড়া। ফলে এই রাজনৈতিক সংস্কার কিন্তু অর্থাৎ জুলাই সনদ যখন বাস্তবায়ন করেনি সরকার এখন পর্যন্ত, ফলে এই বাজেটের ভিতর দিয়ে যে দুর্নীতি করার অবাধ পথ তৈরি হবে সেটাকে কিভাবে সরকার জবাবদিহিতার মধ্যে আনবে এটাও আমাদের কাছে নিশ্চিত না আমরা। ফলে এটা অনেকটা চানাচুরের মতো, খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এটার কোনো পুষ্টিগুণ নাই। তো এই বাজেটটাকে আমাদের কাছে সেরকমই মনে হয়েছে, উচ্চবিলাসী, বাস্তবতা বিবর্জিত এবং এটা একটা ঋণগ্রস্ত দেশের মানুষের উপর আরো ঋণের চাপটা আরো বাড়াবে। তারা সংস্কার করবে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম অধিবেশনে কিন্তু পরিষ্কার করেছে তারা নির্বাচনে যাওয়ার জন্য অনেকগুলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে সংস্কার একটি। ফলে সরকার মুখে অনেক কিছুই বলতেছে, আপনি তার বাস্তবতা দেখে আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বা কমেন্ট করতে হবে। আপনার ইসলামী ব্যাংক নিয়ে যে সরকার যেই অবস্থানটা নিচ্ছে, যে তাদের যেই শেয়ার আগে যাদের ছিল অর্থাৎ এসালমের যে ক্রয়কৃত শেয়ার যদি শেয়ার হোল্ডারদের কাছে আবার ফিরিয়ে দেওয়ার কথা বলে, তার মানে আসলে এটা পরোক্ষভাবে এসালমকে ফিরিয়ে দেওয়ার কথা বলতেছে। এবং যেখানে চেয়ারম্যান দেওয়া হলো, যে এসালমের সাথে জড়িত থাকার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাকে আপনি আবার চেয়ারম্যান করতেছেন। এইটা দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? ফলে ইসলামী ব্যাংকে শুধু তো একটা দলীয়করণ বা একটা দলের জায়গা থেকে বা একটা রাজনীতির জায়গা থেকে বিবেচনা করার সুযোগ নেই। এটা তো গ্রাহক রয়েছে, 3 কোটি গ্রাহক রয়েছে, এটা আমানতকারী রয়েছে। ফলে সরকার এই যে অ্যাক্টগুলো করতেছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ সেটার কি সুরাহা হয়েছে? বিএনপি সরকার তো সেটার কোনো সুস্পষ্ট জবাব দিতে পারে নাই, যে বলছে তারা দলীয় লোক না। আবার যখন আমরা বলেছি যে তার নির্বাচনী কমিটিতে আছে, তো বলতেছে নির্বাচনী কমিটিতে থাকলে দলীয় লোক নয়। এগুলো হচ্ছে একটা আই ওয়াশিং, মানুষের সামনে কথা বলতেছে। ফলে এই বাজেটের যে একদম সম্পূর্ণভাবে নেতিবাচক এটা কিন্তু আমরা বলছি না। আমরা বলতেছি শিক্ষা খাতে বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্য খাতে বৃদ্ধি পেয়েছে, সামাজিক নিরাপত্তায় বৃদ্ধি পেয়েছে, কর অনেকগুলো জায়গায় কমানো হয়েছে, এগুলো আমাদের জন্য ইতিবাচক। কিন্তু মৌলিক পরিবর্তন, আমরা তো গণ অভ্যুত্থানের পরে যেটা বৈষম্য কমিয়ে আনার জন্য যে অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন ছিল, সম্পদ যেখানে গুটি কয়েক মানুষের কাছে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, বৈষম্য সমাজে বেড়েছে এবং প্রচুর টাকা লোটপাট হয়েছে, পাচার হয়েছে, যেই প্রক্রিয়ায় এই প্রক্রিয়াগুলো কি এই সরকারের সময় স্টপ হবে কিনা, সেটাই তো অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কার। সেরকম কিছু আমরা এই সরকার থেকে দেখিনি। ফলে এটাই আমাদের আপাতত প্রাথমিক প্রতিক্রিয়া বাজেটের উপরে। আমরা আনুষ্ঠানিকভাবে দলগতভাবে প্রতিক্রিয়া জানাবো এবং এই পুরো মাসে আমরা এই যে আমরা আজকে বলে গেলাম এই বাজেটটার বিরুদ্ধে বা এই বাজেটের যে ত্রুটিগুলা, সেটা আমরা প্রত্যেকটা পয়েন্টে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের যতটুকু কথা বলার সুযোগ থাকবে তখন আমরা সেটা উপস্থিত